ভাই প্রথমত ইস্তানবুল অনেক সুন্দর, কিন্তু 45 কেজি ওয়েট নিয়ে উপরের দিকে ওঠা, ও মাই গড, এটা জীবনে কখনো করি নাই আমি। বাংলাদেশে তো মোটাও না ভাই, কাঁধে আছে, তারপরে এখানে একটুগুলা ভাই, ইটস নট পসিবল। আরও আধা কিলোমিটার যেতে হবে, বা আধা কিলোমিটারের চেয়ে একটু কম। পিছনে একটা মসজিদ দেখা যেতে পারে, ওই যে এটা বেম্বি, ওটার চেয়ে আর একটু দূরে আছে। এখন বিকেল 4টা, 4:30। আমি দুপুরে ভাত খাই নাই, পানি দরকার আমার। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ভার্সেস ইস্তানবুল। আচ্ছা, আমি এখন আছি শারজা এয়ারপোর্টে। তো এখানে আমি মেনলি যাচ্ছি চট্টগ্রাম থেকে শারজা হয়ে ইস্তানবুল। তো এটা আমার জন্য একটা দারুণ একটা অভিজ্ঞতা। বাট আজকে আমি মেনলি কিভাবে আসতেছি ওটা দেখাবো না, আজকে আমি আমার গল্পটা শেয়ার করার চেষ্টা করব। বাট তারপরেও এই জার্নিটার কথা না বললে হয় না, কারণ এটা হচ্ছে জীবনে প্রথমবারের মতো আমি একা একা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতেছি। আর আমি মেনলি ট্রাভেল করতেছি মাস্টার্সের জন্য। তো অনেক রেসপন্সিবিলিটি আর অনেক লাইক প্রেশার ফিল হইতেছে। তো ইভেন আমি অনেক প্ল্যান করছিলাম যে আমি চট্টগ্রামে হচ্ছে ভিডিও বানাবো, যে কীভাবে কী করতেছি না করতেছি। বাট এত বেশি প্রেশার আর নার্ভাস ছিলাম যে আমি ভিডিও বানাইতে আমার অনেক প্যারা হয়ে গেছে। ভাইয়া এখন নতুন আপডেট হচ্ছে, আমি এই ব্যাগটা নিছি এখন, এটা আর এটা তো ল্যাপটপ, এটাতে কাপড়। তো এই দুইটা মিলাই 10 কেজির থেকে আধা কেজি বেশি হচ্ছে। তো ক্যারিওনে এই দুইটাই থাকবে, আর কিছু থাকবে না। আর আব্বু বলছে এটা ছাড়বে, এটা কোমরে বেঁধে রাখতে বলছে, বলছে এটা ছেড়ে দিবে, কিছু বলবে না। তো এই দুইটা মিলে এখন প্রায় 32 কেজি হয়ে গেছে, এটা আর এটা। এখন আমি মেনলি এইখানে শারজা এয়ারপোর্টে আরও প্রায় 8 ঘন্টার মতো ওয়েট করব, 7 থেকে 8 ঘন্টা। শারজার লোকাল টাইমে আমি 9টা বাজে হচ্ছে ইস্তানবুলের ফ্লাইটে উঠব। তো এখন মাত্র বাজছে রাতের 2টা। তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো বাট ঘুম আসতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি এখানে বসে বসে টাইম পাস করার চেষ্টা করতেছি। তো আমার যে কাহিনী হয়েছে ওইটা আমি শেয়ার করি ইন বিটুইন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি মূলত ওয়েট পাইছি 30 কেজি, সাথে 10 কেজি ক্যারিয়ন, তো টোটাল 40 কেজি। আর আমার টিকিটের প্রাইস 56,000। দুইটা টিকিটেই আমার হচ্ছে খাবার ইনক্লুডেড। আমি মেনলি চুজ করছি এয়ার আরাবিয়া। তো এয়ার আরাবিয়া আমার কাছে ভালো লাগছে বিকজ প্রাইস হিসেবে সার্ভিসটা ঠিকঠাকই আছে। টার্কিশ এয়ারলাইন্সে প্রায় 1,20,000 টাকা, সেই জায়গায় আমি এয়ার আরাবিয়া পেয়ে গেছি 56,000 টাকায়। আর সাথে আরেকটা জিনিস হচ্ছে, এয়ার আরাবিয়াতে পুরো জার্নিটা 20 ঘন্টার, কারণ মধ্যে প্রায় 8-9 ঘন্টার মতো ট্রানজিট। কিন্তু টার্কিশ এয়ারলাইন্সে জাস্ট 9 থেকে 10 ঘন্টার মধ্যে আপনাকে টার্কিতে পৌঁছায় দেবে। আরেকটা ছিল যেটাতে আমি আরও কম সময়ে তুরস্কে পৌঁছাতে পারতাম, কিন্তু মেন প্রবলেম হচ্ছে তুরস্কে যখন ল্যান্ড করতাম তখন সেখানে থাকবে হচ্ছে রাত। তো রাতের বেলা আসলে কোথায় যাব, কিভাবে উঠবো, ওই জিনিসটার কারণে লঙ্গার যে জার্নিটা সেটা চুজ করি। কারণ আমি চিন্তা করলাম যে এইভাবে সাজে এয়ারপোর্টে বসে 7-8 ঘন্টা বসে থাকা ইজ বেটার তুরস্কে স্ট্রাগল করাচ্ছে। তো এখন আমি তুরস্কে নামবো হচ্ছে তুরস্কের টাইম দুপুরবেলা
দুপুর 1টার দিকে। তো আমার মনে হয় এই টাইমটা খুবই ভালো টাইম ল্যান্ড করার জন্য। সকাল সকাল হলে আরও ভালো, বাট দুপুরবেলাও খারাপ না, রাতের তুলনায় খুবই ভালো। আদারওয়াইজ আমি হচ্ছে শারজাতে 4 ঘন্টা 5 ঘন্টারও ট্রানজিট পাইছি, বাট ওটা হচ্ছে আমার ওই প্রবলেমটা হচ্ছিল যে অনেক রাতের বেলা অকওয়ার্ড টাইমে আমাকে ওটা ইয়াতে নামায় দেওয়া হচ্ছে, তুরস্কে। তো ওখানে আবার ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যেত। তো ওটার কারণে আমি এখানেই টাইম স্পেন্ড করাটা ভালো মনে করছি আর কি। তো আপনারা যদি বাংলাদেশ থেকে ইস্তানবুল আসেন, আমি সাজেস্ট করব যে এয়ার আরাবিয়া ইজ গুড চয়েস যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি কনসিডার করেন, আর যদি আপনি মনে করেন যে আপনার অনেক টাকা আছে স্পেন্ড করার মতো, তাহলে আপনি কাতার বা টার্কিশ এগুলা চুজ করতে পারেন। দ্যাটস গুড, কারণ ওগুলোতে আপনাকে অনেক ভালো ট্রিট করা হবে, প্লাস হচ্ছে অনেক কম সময়ে আপনি পৌঁছে যাবেন। But এমন না যে এয়ার আরবিয়াতে অনেক খারাপ ট্রিট করা হয়, বাট একটু বাজেট ফ্রেন্ডলি যেহেতু, সেটা লাইক ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস। ওই পাশে আমার পিছনে আরেকটা জায়গা ছিল যেটা হচ্ছে ট্রানজিট হোটেল অথবা এরকম একটা নাম ছিল, বাট ওখানে অনেক গ্যাদারিং, যার কারণে আমি ফুড কোর্টে চলে আসছি। তো এখানে পরিবেশটা অনেক ভালো, আরাম করে বসে আছি। আর হচ্ছে আমার সাথে বই আছে, বাট বই পড়ার ইচ্ছা আমার নাই, কারণ মাথায় প্রেশার লাগতেছে। ঘন্টা 2 ঘুমাইতে পারলে অনেক ভালো হতো, বাট আমি জানি না কি হয়। আর যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতেছি, নিজে অনেক প্রেশারে চলে আসছি। আচ্ছা, প্রেশারের কারণটা একটু এক্সপ্লেন করি। প্রথমত হচ্ছে কখনো আগে ইন্টারন্যাশনাল ট্রাভেল নিজে একা করি নাই। আর সেকেন্ডলি হচ্ছে নিজের উপর নিজের একটা এক্সপেকটেশন আছে, যেটার আমার মনে হয় ওইটার প্রেশারে আমি হচ্ছে মানে একটু নার্ভাস হয়ে আছি। আর ইস্তানবুলে বা তুরস্কে পড়তে যাওয়া এটা আমার অনেক দিনের স্বপ্ন। অ্যাটলিস্ট লাস্ট 3-4 বছর ধরে তো আমি এটাই প্ল্যান করতেছি। ইভেন আমি টার্কিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রায় 6-7 মাস কোর্স করছি। আর টার্কিশ সিরিজ যেগুলো আছে, দিরিডিস আর্তুরুল, কোরলোস ওসমান, আরও যেগুলো আছে, এগুলো মোটামুটি দেখা হয়। বাট ওইটার কারণে আমি ইস্তানবুল আসতেছি না। আমার মেনলি আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। আর ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আমার মনে হয় মিডল ইস্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করতেছে এই রিসেন্ট টাইমে। তো আমি মনে করি যদি মিডল ইস্টের মতো কোনো একটা জায়গা থেকে আমি ইন্টারন্যাশনাল রিলেশনসটা একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে সেটা আমার জন্য ভালো হয়। তো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমি মেনলি ইস্তানবুলকে টার্গেট করছি যে এখানে আসা যায়। আর আমার কোর্সটা হচ্ছে মেনলি ইংলিশে, তো আশা করি টার্কিশ ল্যাঙ্গুয়েজ অত বেশি না পারলেও পড়াশোনা করা যাবে। বাট তুরস্কে সার্ভাইভ করার জন্য টু বি অনেস্ট টার্কিশ ল্যাঙ্গুয়েজটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো প্লেনে একটু ভিডিও দেখলাম, কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, এগুলো অবশ্য আগে থেকে জানতাম, জাস্ট একটু মনে করার চেষ্টা করলাম। তবে আমি অত ভালো টার্কিশ বলতে পারি না একটা বিষয়, আবার এর উপর হচ্ছে আমার প্র্যাকটিস নাই, দুইটা ডিফারেন্ট বিষয়। আচ্ছা, এখানে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমবারের মতো চিটাং থেকে আসলাম, এই এক্সপিরিয়েন্সটা একটু বলা উচিত। সেটা হচ্ছে প্রথমত আমি অনেক প্রেশারে ছিলাম, অনেক কাজ ছিল, সব কিছু অনেক অল্প সময়ে করছি। তো এর মধ্যে আমি যে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, ওইটা ফিল করার সুযোগ পাইনি। তো যার কারণে হচ্ছে আমি এটা কাউকে ফিল করি নাই, মানে মিস করবো এই জিনিসটা ফিল করি নাই। বাট যেই মাত্র আমি প্লেনে উঠলাম, তারপরও একটু প্রেশারে ছিল। তারপর প্লেনে খাবার দিল, ওটা খাওয়ার পরে যখন আস্তে আস্তে রিল্যাক্স করা শুরু করলাম, তো ঘুমানোর চেষ্টা করছি। এর মধ্যে আমি আবার একটু কোরলোস ওসমানও দেখলাম। তো আমি যখন ঘুমানোর চেষ্টা করতেছি, তখন হচ্ছে আমি সবাইকে মিস করা শুরু করি। তো একটু কান্না করলাম। মেইনলি হচ্ছে আমি সবার ফেসগুলো আমি দেখতে পাচ্ছিলাম, তো কান্না আসছে। তো আই রিয়েলাইজ যে আমি সবাইকে অনেক লাইক মিস করতেছি অলরেডি। তো বাট আগে কখনো আমি এটা সেভাবে ফিল করি নাই, বিশেষ করে আম্মুকে আর বাকি সবাইকেও। আর আমি মেনলি ঢাকাতে খালামণির সাথে থাকতাম, তো খালামণিকে তো অনেক বেশি মিস করতেছি, খালামণিও অনেক কান্নাকাটি করতেছে। তো সব কিছু মিলাই লাইক অনেক ডিফারেন্ট আর ইউনিক একটা অভিজ্ঞতা আমার জন্য। তো যাই হোক, এখন আমার একটা বোধ অভ্যাস হচ্ছে আমি মানুষকে অনেক কম কল দিই। তো আমার মনে হয় এখন থেকে এটা নিচ থেকে আসবে, বিকজ এখানে একা। আর ইস্তানবুল এমন একটা জায়গা যেখানে অনেক বড় বাঙালি কমিউনিটি নাই বললেই চলে, বাট বাঙালি কমিউনিটি অনেক ছোট আছে। তো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি আমি সবাইকে মিস করাটা অনেক নর্মাল। তো আই থিঙ্ক এটা আমার একটা ভালো অভ্যাস ক্রিয়েট হবে যে আমি মানুষকে কল দেওয়া শিখবো, মানে অ্যাটলিস্ট কল রেগুলার বেসিসে দিব। এমন না যে আমি কল দিতে জানি না, কল আমি দিতে জানি, বাট আমি ধরেন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে আছি, তো আমি কল দেওয়ার জন্য নিজের টাইমটা বের করতেছি না।
এরকম আর কি। বাট এখন আশা করি এটা অটোমেটিক বের হবে, বিকজ আমি মানুষকে অলরেডি মিস করা শুরু করছি। তো এখান থেকে আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে বিদেশে আসলে কেন মানুষ দেশের প্রতি এত টান বেড়ে যায়। আমি বিদেশে আসার আগে আমার ফিল হচ্ছে। নেক্সট এখন আমি মূলত বলবো যে আমার নেক্সট প্ল্যান কি। নেক্সট প্ল্যান হচ্ছে শারজা এয়ারপোর্ট। এখানে হচ্ছে 7-8 ঘন্টা টাইম স্পেন্ড করা, আই থিঙ্ক 6 ঘন্টা। এরপর তো আমার আবার লাইনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। এর মধ্যে ধরেন একটু রেস্ট টেস্ট যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। শারজা থেকে ইস্তানবুল যাওয়ার পর মেইন চ্যালেঞ্জটা শুরু হবে, আর সেটা হচ্ছে মেইনলি ঠান্ডা। ইস্তানবুলে মেইনলি 0 ডিগ্রি পড়তেছে। আমি জীবনে কখনো 0 ডিগ্রিতে যাই নাই, তো আমি বুঝতে পারতেছি না। আমার সাথে 2টা জ্যাকেট আর লাইক লং কোট আছে আমার পাশেই। ওইটা আমি কখনো আগে এক্সপিরিয়েন্স করিনি, তো 2টা আমি রাখলাম সাথে, সেগুলো ক্যারি করতে হচ্ছে। অ্যান্ড দেন আমার কাছে যে ক্যারি অনটা আছে ওখানে ওভারওয়েট, তো আই হোপ যে আমাকে কোনো প্রবলেম করবে না। তো এটা একটা চ্যালেঞ্জ। তারপরে ইস্তানবুলে পৌঁছানোর পরে আমার কাছে কোনো লিরা নাই, তো ডলার থেকে লিরা কনভার্ট করাটা ইজ নট এ চ্যালেঞ্জ, বাট এয়ারপোর্টে লিরা কনভার্ট করাটা হচ্ছে লস প্রজেক্ট, তো ওইটা একটা ব্যাপার আছে। ইস্তানবুল এয়ারপোর্ট থেকে আমি ফাতে এরিয়াতে যাব, ওখানে হচ্ছে একটা শাটল বাস পাওয়া যায়, তো ওটা ইউজ করার প্ল্যান করতেছি। বাট ওই ক্ষেত্রে আমি ফর দ্য ফার্স্ট টাইম নতুন একটা দেশে, আই হোপ শিখে যাব, কোনো প্রবলেম হবে না। বাট ওই বাস থেকে নামার পরে ওখান থেকে আমার যে স্টুডেন্ট ডর্ম, ওখানে যেতে আমার আই গেস একটু কষ্ট হবে। tira la basura y la otra subo de esa parte, pero claro, como no sacan, en plan llego yo de la uni y me encuentro un chorro, en plan, es que guarra, ¿sabes? En plan que tenga el váter por encima lleno y de el lavamanos lleno de pelo y de eso se parte de pelo, no sé yo, lo que no me normal es que te la ves এয়ারপোর্টে দেখি কোনোভাবে সিম পাওয়া যায় কিনা, বাট আমি যতটুকু শুনতেছি এয়ারপোর্ট থেকে সিম কিনলে অনেক এক্সপেন্সিভ হয়, ইভেন ডলার এক্সচেঞ্জ করলে রেট ভালো পাওয়া যায় না। আর হইতেছে আরেকটা জিনিস আছে যেটা আমি এয়ারপোর্টে করতে চাই, সেটা হচ্ছে ইস্তানবুলে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য হচ্ছে একটা কার্ড পাওয়া যায়, ওটা আমি ওখান থেকে কিনে ফেলতে চাই। ওটার ক্ষেত্রে মনে হয় খুব বেশি এক্সট্রা পে করতে হবে না, নর্মাল প্রাইসই কিনতে পারবো, তো ওইটা আমি কিনতে চাই। তো বেশ কয়েকটা চ্যালেঞ্জ আছে। অ্যান্ড দেন আমি যেখানে থাকবো ওই জায়গাটাও এখনও কনফার্ম, মানে ইটস কনফার্ম, বাট আমি এখনও কোনো পে করি নাই। অ্যান্ড দেন ওখানে গিয়ে আমার উঠতে হবে, সব কিছু করতে হবে, তো ওখানে গিয়ে আবার আমাকে একটা বড় অ্যামাউন্ট পে করতে হবে, তো ওইটার জন্য আমার কিছু এক্সচেঞ্জ করতে হবে। তো সব কিছু মিলাই লাইক কালকের দিনটা অনেক বেশি আই ডোন্ট নো আমার জন্য নতুন, তো কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু নিউ এক্সপিরিয়েন্স, সাথে হচ্ছে আমার অনেক লাগেজ আছে। আমার টোটাল লাগেজের সংখ্যা হচ্ছে 5টা, একটা কোমরে আর 2টা ক্যারি অন আর 2টা চেক-ইনে। তো এগুলা সবগুলো নিয়ে সুন্দরভাবে পৌঁছানো ডর্ম পর্যন্ত ইটস এ বিগ চ্যালেঞ্জ আই থিঙ্ক, যেহেতু আমি ইস্তানবুলে কখনো আসিনি। আর ইস্তানবুলে ইংলিশ চলে বাট একটু কম, মানে অন্যান্য মেগা সিটিগুলোতে যেভাবে ইংলিশ বলে আই থিঙ্ক ইস্তানবুলে একটু কম। বাট আই হোপ, যদি আমি আশা করি যে আমি ইংলিশ দিয়ে কোনো রকমে পার পাই যেতে পারি, কারণ টার্কিশ আমার পক্ষে এখন ওভাবে বলাটা সম্ভব না আর কি। ভাই প্রথমত ইস্তানবুল অনেক সুন্দর, কিন্তু 45 কেজি ওয়েট নিয়ে উপরের দিকে ওঠা, ও মাই গড, এটা জীবনে কখনো করি নাই আমি। বাংলাদেশ তো মোটেও না ভাই। আচ্ছা, লেট মি এক্সপ্লেইন যে এরপরে কী হয়েছে। তো এয়ারপোর্ট থেকে আমি যখন বাসে করে আসলাম, তো আর একটা স্টপে আমাকে নামাই দিবে। তো ওখান থেকে আমি আমার ডর্মে আসার জন্য, অর্থাৎ এখানে যে প্লেসটা দেখতেছেন এখানে, তো আমি হচ্ছে তখন মেইনলি উবার কল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাট আমি ওখানে নামার পরে দেখলাম জাস্ট 1 কিলোমিটার, গুগল ম্যাপে চেক করলাম। তো ওইটার কারণে আমি মনে করছি যে 1 কিলোমিটার হাঁটা ইটস নট এ বিগ ডিল। তো আমি হাঁটতে শুরু করলাম, আর দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিস্টেক আই ডিড ইন ইস্তানবুল। ইস্তানবুলের মধ্যে আসলে বাংলাদেশের মতো সব জায়গা সমতল না, অনেক উঁচু নিচু। তো আমি প্রথমে একটু হাঁটলাম,
সব কিছু ঠিক ছিল। বাট যখন দেখলাম উপরে উঠা শুরু করছে, ওই সময় আমার কাছে উবার কল দেওয়ার মতো সিস্টেম ছিল, কারণ ওই রাস্তাটাতে আমি দেখলাম যে লাইক গাড়ি আসে কি আসে না, বা অনেক কম কম আসতেছে, আর কোথায় উবার আসবে, তারপর সে টার্কিশ ভাষায় কথা বলবে, আমি বলতে পারবো না, তারপর আরও কনফিউশন। তো ওগুলো চিন্তা করে আমি আর উবার ইউজ না করার সিদ্ধান্ত নিছি। আর আসলে ওটা কপালে লেখা ছিল, কিছু করার ছিল না। ওখান থেকে আসলে উবার নিলেও হয়তো অনেক স্ট্রাগল করতে হতো, বাট সেটা ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল। আর আচ্ছা, আমাকে নামাই দিছে রাস্তার এক পাশে, আমার রাস্তা ক্রস করতে হতো। আমি না নেমে, আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে কীভাবে রাস্তা ক্রস করব। আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে ইংলিশ বুঝে না। তারপর সে গুগল ক্রোম থেকে সেই সার্চ দিয়ে গুগল ট্রান্সলেটর দিয়ে আমার কাছ থেকে সেটা বুঝে নিছে। তারপর সে আমাকে দেখাই দিছে যে আন্ডারপাস দিয়ে রাস্তা ক্রস করতে হবে। এই আন্ডারপাসে নামা আবার ওটা, বিশেষ করে অনেকগুলো লাগেজ নিয়ে, সেটা অনেক কষ্টের ছিল। তারপরে আমি তো হাঁটতে শুরু করলাম, মনে করছি আচ্ছা ঠিক আছে, 1 কিলোমিটার কোনো রকমে হেঁটে চলে যেতে পারবো আস্তে আস্তে। বাট 200-300 মিটার হাঁটার পরে যখন রাস্তাটা উপরে উঠা শুরু করছে, তখন আই রিয়েলাইজ যে দ্য সিচুয়েশন ইজ ম্যাসড আপ। বাই দ্য ওয়ে, রাস্তার ডান পাশে যে দেওয়ালটা আছে, ওটা খুব সম্ভবত একটা ঐতিহাসিক দেওয়াল। ওটা নিয়ে আমরা পরে একটু রিসার্চ করবো, অ্যান্ড দেন অন্য একটা দিন সেটা নিয়ে কথা বলবো। আর এই ডর্ম নিয়ে অন্য আরেকটা দিন কথা বলবো। তো সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট। আর আপনি যদি ইস্তানবুলকে বাংলায় আরও ভালোভাবে দেখতে চান, তো শুধুমাত্র যে ট্যুরিস্ট এরিয়াগুলো আছে ওগুলো বাদে যদি দেখতে চান, সাবস্ক্রাইব। কাঁধে আছে, তারপরে এখানে একটুগুলা ভাই, ইটস নট পসিবল। আরও আধা কিলোমিটার যেতে হবে, বা আধা কিলোমিটারের চেয়ে একটু কম। পিছনে একটা মসজিদ দেখা যেতে পারে, ওই যে এটা বেম্বি, ওটার চেয়ে আর একটু দূরে আছে। এখন বিকেল 4টা, 4:30। আমি দুপুরে ভাত খাই নাই, পানি দরকার আমার। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, ম্যান ভার্সেস ইস্তানবুল। দুঃখের উপর দুঃখ, এখন এখানে এসে ডর্মের সামনে বসে আছি। উনি ইংলিশ বুঝতেছেন, আমি টার্কিশ বুঝতেছি না। সো লেটস সি কি হয়। বাট আমি কল করছি, আই থিঙ্ক সর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, এখন বলি যে আমি কি উদ্দেশ্যে মেইনলি আসতেছি, সেটা অলরেডি আমি এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে আমি ডিইউ থেকে অনার্স করছি। অনার্স করার পর আমি মাস্টার্সের জন্য টার্কি চুজ করছি। এমন না যে এটা আমি কম টাকা দেখে বা এরকম কোনো উদ্দেশ্য। আমার এখানে কয়েকটা পার্সোনাল ইন্টারেস্ট আছে, সাথে হচ্ছে আমার মিডল ইস্টের যে পার্সপেক্টিভটা শিকার, ওটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। এই দুইটা পার্সপেক্টিভ থেকে আমি মূলত ইস্তানবুল চুজ করছি। বাট একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমাদের দেশে মূলত যখন মানুষ বাইরের দেশে এডুকেশনের জন্য যায়, ওটা চিন্তা করে যে পিআর কত দিনে পাবে, বা হচ্ছে ওখানে পার্ট টাইম করার সুযোগ কীরকম। বাট আমার ক্ষেত্রে আমি ওগুলাকে প্রায়োরিটি না দিয়ে এখন যেগুলো বললাম ওই জিনিসগুলোকে প্রায়োরিটি দিছি। তো ওই ক্ষেত্রে ধরেন মানুষ অনেক সারপ্রাইজ, বা হচ্ছে মানুষ অনেক 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 রকম কথা বলতেছে যে তুমি ইউরোপ ট্রাই করলে না কেন, ইউএসএ তো যাওয়া বেটার অপশন, এই টাইপের কথাবার্তা আমি শুনতেছি। বাট ইটস ওকে, আই থিঙ্ক সবাই তো আর ইউএসএ যাবে না, বা হাতের 5টা আঙ্গুল তো অবভিয়াসলি সমান না। এক একজনের পার্সোনাল ইন্টারেস্ট থেকে শুরু করে সব কিছু আলাদা হয়। তো দেখা যাক, আমার কোর্সটা 2 বছর মেয়াদের। তো সবাই অবশ্যই আমার জন্য অনেক দোয়া করতেছে, আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড, সবাই। তো আই হোপ যে উদ্দেশ্য নিয়ে আসছে ওটা সাকসেসফুল হয়। আর ইস্তানবুলের কথা বলতে হলে, ইস্তানবুল হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্বপ্নের শহর। আমি হচ্ছে যখন তুরস্কের ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাই, ভিসা সেন্টারে হচ্ছে একটা লাইন আমি লেখা দেখছি। ওখানে লাইনটাতে এটাই বলা হয়েছে যে যদি পুরা বিশ্বটা একটা মাত্র রাষ্ট্র হইতো, তাহলে ইস্তানবুল হইতো ওই রাষ্ট্রের ক্যাপিটাল। তো আমি এগ্রি করি আসলে, কারণ ইস্তানবুল জিওগ্রাফিক্যালি অনেকটা সেন্টারে অবস্থিত, সাথে হচ্ছে এমন হিস্ট্রির এটা মানে সাক্ষী, যেটা হচ্ছে মানে আপনি চাইলেও ইস্তানবুলকে ইগনোর করতে পারবেন না। তো এসব পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে হ্যাঁ, ইস্তানবুল ইজ এ গুড সিটি।
অনেকে যখন আমাকে আমি যখন সবাইকে বলছি যে আমি ইস্তানবুলে যাব পড়াশোনা করার জন্য, তো যারা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সার দিকটা চিন্তা করছে ওরা বলছে ইউরোপ আমেরিকা যেতে পারতা, ভালো দেশে যেতে পারতা। বাট যারা হচ্ছে ওভারঅল চিন্তা করছে, বা ওভারঅল চিন্তা করছে কিনা জানি না, বাট অনেকেই বলছে যে ইস্তানবুল হচ্ছে ড্রিম সিটি বা লোভনীয় একটা সিটি, বিশেষ করে খাবার আর হচ্ছে দর্শনীয় স্থান এসব কিছু বা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অনেক একটা ইন্টারেস্টিং একটা সিটি আর কি। তো আমারও ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট দিন শেষে কথা হচ্ছে আমার এই জিনিসটা কিন্তু সবাই ফলো করলে আই থিঙ্ক ইটস নট এ গুড আইডিয়া টু ফলো, কারণ এটা হচ্ছে অনেক রিস্কি একটা ডিসিশন। তো এটা অনেকটা মানে আপনি দেখেন আমি হয়তো সামনে আরও ভিডিও বানাতে পারি, তো এই ক্ষেত্রে আপনি জানবেন যে অ্যাকচুয়ালি কতটা রিস্কি ছিল। যেখানে রিস্ক থাকে সেখানে কিন্তু প্রফিটও থাকে। তো লেটস সি সামনে কি ওয়েট করতেছে। এটা আমার ফার্স্ট ভিডিও, আমি অনেক নার্ভাস, সেজন্য আমি খুব হাত পা নাড়তেছি না, জাস্ট নর্মালি কথা বলতেছি অনেক ছোটো ছোটো করে। যেহেতু এটা ফার্স্ট ভিডিও আই থিঙ্ক এটাতে কোয়ালিটি অনেক খারাপ হবে, বাট আশা করি পরবর্তীতে যখন একটু কমফোর্টেবল হয়ে যাব অ্যান্ড দেন ইস্তানবুলে গিয়ে একটু বুঝতে শিখবো, আই থিঙ্ক তখন ভিডিওর কোয়ালিটিও বাড়বে আর হচ্ছে কনফিডেন্সটাও বাড়বে। তো এটা আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পাবলিক প্লেস এটা তো আরও অনেক বেশি অকওয়ার্ড আমার জন্য। আমি অ্যাকচুয়ালি আমি অনেক আগে ভিডিও করতাম, বাট অনেক দিন না করার কারণে ইটস রিয়েলি অকওয়ার্ড ফর মি।